KTV Originals। নমস্কার, শুরু করছি 1xBet নিবেদিত স্টেডিয়াম বুলেটিন, পাওয়ার্ড বাই UEM, গুড এডুকেশন, গুড জবস এবং অ্যাসিস্টেড বাই অ্যাশিওর অ্যাপ্লায়েন্সেস। আজকে একা, আমার সঙ্গী নেই, জয়জ্যোতি ঘোষ আজকে নেই। আজকে একা কিন্তু প্রচুর খবর নিয়ে, প্রচুর পর্যালোচনা নিয়ে এবং অবশ্যই আপনাদের ফোন নিয়ে। প্রথমে বলি যে হিন্দি ছবির ইতিহাসে এই সিনেমাটা দুবার হয়েছে, দুবার মানে একই নামে দুবার হয়েছে। সিনেমাটার নাম 20 সাল বাদ। প্রথম হয় 1962 সালে, নায়ক ছিলেন বিশ্বজিৎ, ওয়াহিদা রহমান ছিলেন। আবার হয় 1989 সালে, আলাদা আলাদা গল্প কিন্তু একই নাম 20 সাল বাদ। তার নায়ক ছিলেন মিঠুন চক্রবর্তী, সঙ্গে ছিলেন ডিম্পল কাপাডিয়া এবং অন্যান্যরা। এখন যে সিনেমাটা আমরা আগামী রোববার দেখব তার নাম হচ্ছে 25 সাল বাদ। এই সিনেমাটা হবে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে, কারণ 25 বছর বাদে ভারত এবং নিউজিল্যান্ড আবার চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করবে। 25 বছর আগে সৌরভ গঙ্গোপাধ্যায়ের ভারত হেরে গিয়েছিল নিউজিল্যান্ডের কাছে কিছুটা অপ্রত্যাশিতভাবে। আবার দুজন ফাইনালে, এবার দেখার যে রোহিত শর্মার ভারত নিউজিল্যান্ডকে হারিয়ে দিতে পারে কিনা। আগে আমরা দেখেছি গ্রুপ লিগে সংশয়াতীতভাবে হারিয়েছে, ফাইনালে না হারানোর কোনো কারণ নেই বলছেন রবিচন্দ্রন অশ্বিন। কিন্তু আজকে লাহোরে আমরা যে ম্যাচটা দেখলাম, সেই ম্যাচে যে ভঙ্গিতে ব্যাট করলো নিউজিল্যান্ড, তাতে 4 ভারতীয় স্পিনারদের তাদের থামাতে হয়তো সমস্যা হবে না, কিন্তু প্রচুর ঘাম খরচ হবে। আর একটা কথা বলি, এই দক্ষিণ আফ্রিকার আবার এই নকআউট ম্যাচ থেকে নিষ্ক্রমণ দেখে আমার মনে হচ্ছিল যে আজকের নিষ্ক্রমণ ঘটল গাদ্দাফি স্টেডিয়ামে। এটা হচ্ছে 2025। আর 1996-তে সেবার আমি বিশ্বকাপ কভার করতে গেছিলাম পাকিস্তানে। দুর্ধর্ষ খেলছিল দক্ষিণ আফ্রিকা। বব উলমার কোচ হিসেবে বন্দিত হচ্ছিলেন, বব উলমারের ইন্টারভিউ নিয়েছিলাম এবং আগাম বোঝার চেষ্টা করছিলাম যে দক্ষিণ আফ্রিকাই বিশ্ব চ্যাম্পিয়ন হবে কিনা, সবাই সেরমই বলছিল। এই সময় কোয়ার্টার ফাইনালে দুর্দান্ত খেলতে খেলতে দক্ষিণ আফ্রিকা পড়ে ওয়েস্ট ইন্ডিজের সামনে। কোনো সমস্যাই হওয়া উচিত নয়, কিন্তু সকালবেলা, মানে ক্রিকেটের লোকগাথা বলে যে সকালবেলা ব্রায়ান লারা নাকি বব উলমারকে ডেকে বলেন যে বব, কিছু মনে করো না, এই ম্যাচটা আমি নিয়ে নিচ্ছি, এবং তারপর একটা দুর্ধর্ষ সেঞ্চুরি করেন, ছিটকে যায় দক্ষিণ আফ্রিকা, কোয়ার্টার ফাইনালে বিদায় নেয়। এবং তারপর থেকে দক্ষিণ আফ্রিকার এই ICC টুর্নামেন্টে বিদায় নেওয়ার যে শোক গাথা, এটা জড়ো হতে হতে একটা অমনিবাস হয়ে গেছে। আজকে তারই একটা এক্সটেনশন ছিল। কারণ ভেবে দেখুন, এই যে দক্ষিণ আফ্রিকার মার্কো জ্যানসেন, যার নাম আমরা এত শুনছিলাম, ইডেন গার্ডেন্সে যখন 2023-এ বিশ্বকাপ সেমিফাইনালে তারা খেলছিল অস্ট্রেলিয়ার সঙ্গে, আবার জ্যানসেন হতাশ করেন। একই চিত্র এবার। আজকে 79 রান দিয়ে কোনো উইকেট পাননি, ব্যাটিংয়েও রান করতে পারেনি। যেসব ধনুর্ধররা দক্ষিণ আফ্রিকা ব্যাটিংয়ের, মার্করাম, ক্লাসেন, এরা সব বড় বড় প্লেয়ার, কোথায় কি পারফরমেন্স। ক্লাসেনের এমনি পারফরমেন্স দেখুন, 59 ম্যাচে 2138 রান, 117 স্ট্রাইক রেট। মার্করাম 76 ম্যাচে দুর্ধর্ষ স্ট্রাইক রেট, 37 অ্যাভারেজ। কিন্তু এগুলো সবই হচ্ছে দ্বিদেশীয় বা ত্রিদেশীয় টুর্নামেন্টে। যেই ICC টুর্নামেন্ট আসে, যাবতীয় মস্তানি বেরিয়ে যায় প্রশান্ত মহাসাগর দিয়ে। আজকেও তাই হলো। আর তাই আবার বলি যে নিউজিল্যান্ড ফাইনালে গাদ্দাফি স্টেডিয়ামে জিতে, যেখানে প্রায় দর্শকই ছিল না, এবং একজন দর্শক আছেন, আমরা বিরতিতে এবং দ্রুত দর্শকের ফোনটা নিয়ে নি। বলুন, কি বলছেন? হ্যাঁ, আমি পার্থ দত্ত বলছি, পাইকর বীরভূম থেকে। কোত্থেকে বলছেন? পাইকর বীরভূম থেকে বলছি, পার্থ দত্ত বলছি, পাইকর বীরভূম। হ্যাঁ বলুন। বলছি যে আমাদের আয়োজক বিশ্বকাপে পাকিস্তান অনেকদিন আগেই বিদায় নিয়েছে এবং ওদের ওখান থেকে ফাইনালটাও সরে গেছে। ভারতকে একটা জমিতে খেলছে এবং এক এক করে যেন ডাকছে, নিউজিল্যান্ডকে ডাকলো, হারালো, অস্ট্রেলিয়াকে ডাকলো, হারালো। এইটা আপনি কিভাবে দেখছেন? আমি আপনার প্রশ্নটা বুঝলাম না। ভারত নিউজিল্যান্ডকে হারালো, অস্ট্রেলিয়াকে হারালো। ভারত দুবাইতে নিরপেক্ষ দেশের মাঠে খেলছে। এবার ফাইনালে নিউজিল্যান্ড, এবং নিউজিল্যান্ড
যে দুটো টিমের যা অবস্থা, ভারত যেহেতু দুবাইতে স্পিনকে হেল্প করছে পরিবেশ, ভারত ফেভারিট হিসেবে এই ম্যাচে ভারতের নামা উচিত। ফাইনাল ম্যাচ কিছুই বলা যায় না, যে কোনো কিছু ঘটতে পারে, কিন্তু ফেভারিট ভারত। বলতে বলতে এবার একটা ছোট্ট বিরতিতে যাওয়া প্রয়োজন হয়ে গেছে। কোথাও যাবেন না, ম্যাচের পর্যালোচনা নিয়ে দ্রুত ফেরত আসছি। বিরতির পর ফিরে এলাম OneXBet নিবেদিত স্টেডিয়াম বুলেটিনের আলোচনায়। প্রচুর ফোন আসছে, কিন্তু আমরা নির্দিষ্ট সময়ের মধ্যেই বলতে বলতে আরও একটা ফোন আসছে, কিন্তু এখন আমি যার আলোচনায় ঢুকছি সেই আলোচনায় চাই না কোনো ছেদ পড়ুক, কারণ আলোচনাটা ভারত অধিনায়ক রোহিত শর্মাকে ঘিরে। রোহিত শর্মা একটা অদ্ভুত রেকর্ড করে বসে আছেন, সেটা হচ্ছে তিনি প্রথম ক্যাপ্টেন ইন্টারন্যাশনাল ক্রিকেটে যার নেতৃত্বে কোনো টিম 4টে টুর্নামেন্টের ফাইনালে গেছে। 4টে আইসিসি টুর্নামেন্টের ফাইনালে আজ পর্যন্ত কোনো টিম তার কোনো ক্যাপ্টেন তার টিমকে নিয়ে যেতে পারেননি। কোনটা? ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল ইংল্যান্ডে, ভারতকে ফাইনালে তুলেছিলেন। সেকেন্ড হচ্ছে বিশ্বকাপ, 50 ওভারে বিশ্বকাপ ঘরের মাঠে, যেটা ভারত হেরে যায়। তারপরে বার্বাডোসে T20 ফাইনাল, যেখানে ভারত জেতে, এবং এই চ্যাম্পিয়ন্স ট্রফি, মানে 4টে ফাইনালে রোহিত শর্মা তার টিমকে নিয়ে গেছে। এবার নর্মাল ন্যারেটিভ হওয়া উচিত যে রোহিত শর্মা 4টে টুর্নামেন্টে নিয়ে গেছেন মানে তার একটা বিশাল শৃঙ্গে তিনি অবস্থানকারী। আর এখানেই হচ্ছে ঠিক কন্ট্রাডিকশনটা, যে রোহিত শর্মা এখন কিন্তু কোথাও গিয়ে একটা কাঁটাতারের ওপর দিয়ে হাঁটছেন। বলতে বলতে কোনো একটা ফোন এসছে, কেউ কি ফোন করেছেন? হ্যালো, কোনো ফোন এসছে কি? মনে হচ্ছে কে আছেন বলুন। কোনো ফোন বোধহয় কেটে গেছে। একটু তাড়াতাড়ি বলুন, যিনি প্রশ্ন করছেন একটু তাড়াতাড়ি বলুন প্লিজ। ফোনটার কোনো সমস্যা হচ্ছে। যাই হোক, রোহিত শর্মা এই মুহূর্তে কেন কাঁটাতারের উপর দাঁড়িয়ে? কারণ রোহিত শর্মাকে ঘিরে ওপিনিয়নটা ডিভাইড হয়ে গেছে। আমি কংগ্রেসের সম্পাদক যিনি মহিলা টুইট করে মুছে দিয়েছেন, আমি তার কথা আলোচনাতেই আনছি না, কিন্তু এর বাইরেও অনেকে মনে করছেন যে রোহিত শর্মা পসিবলি, ইংরেজিতে একটা কথা আছে সেল বাই ডেট, অর্থাৎ তার নির্ধারিত যে সময় বিপণনের, সেই সময়টা পেরিয়ে গেছেন। সেই সময়টা পেরিয়ে তার এখন অবসর নেওয়া উচিত, তিনি খেলে যাচ্ছেন। রোহিত শর্মা এই টুর্নামেন্টে রানগুলো আমি আপনাদের বলি, বাংলাদেশের সঙ্গে 36 বলে 41, তারপরে 15 বলে 20, নিউজিল্যান্ডের সঙ্গে 15, এবং তারপর কালকে 29 বলে 28, খুব একটা ভালো রান নয়। সব মিলিয়ে রোহিত শর্মা, সবাই বলছেন দারুণ স্টার্ট দিচ্ছেন ভারতকে, কিন্তু এবার সময় হয়েছে স্টার্ট থেকে তাকে গাড়িটাকে আরও এগিয়ে দিতে হবে। পারবেন কিনা পরের প্রশ্ন, কিন্তু এই মুহূর্তে আবার রোহিত শর্মাকে নিয়ে নতুন কি সমস্যা না? জাভেদ আখতার একটা টুইট করেছিলেন, সেই টুইটে তিনি বিরাট কোহলিকে প্রশংসা করেছিলেন। এবার একজন লিখেছেন ভক্ত যে আপনি তাহলে রোহিত শর্মাকে নিন্দা করলেন, এতে এত রেগে গেছেন জাভেদ আখতার। বলেছিলেন আমি তো রোহিত শর্মার কথা তুলিনি, আপনি একটি আরশোলা সদৃশ। জাভেদ আখতার এত পণ্ডিত একজন মানুষ, এত সজ্জন একজন মানুষ, এবং অত্যন্ত ডিগনিফাইড একজন মানুষ, তিনি এই উত্তেজনায় একজনকে সম্বোধন করেছেন আরশোলা বলে, এবং তীব্র টুইট করেছেন যে আপনি কি করে রোহিত শর্মা সম্পর্কে, আমি এই কথা বলছি, আপনি কি করে আমাকে এইরকম ইয়ের মধ্যে ফেললেন। সো রোহিত শর্মা পোলারাইজ করে দিচ্ছেন ওপিনিয়নকে এই মুহূর্তে। এরপরে আরেকজনের কথা বলছি, কিন্তু আবার মনে হচ্ছে কোনো ফোন এসছে। আমি পিসিআরকে জিজ্ঞেস করছি কোনো ফোন এসছে কি? হ্যাঁ বলুন, কে আছেন লাইনে, কুইকলি। হ্যাঁ, গুড ইভিনিং গৌতম ভট্টাচার্য স্যার, আমি জনাই থেকে অর্থমৌলিক কথা বলছি। হ্যাঁ বলুন। হ্যাঁ বলছি স্যার, আমার একটা পার্টিকুলার প্রশ্ন, সেটা হচ্ছে ক্রিকেটের ল অফ অ্যাভারেজ বলে একটা কথা আছে, সেটা কি ফাইনালে ভারতের বিপক্ষে কোনোভাবে যেতে পারে? আর দ্বিতীয় কথা, কুইকলি বলুন। বলা হয়ে গেছে ল অফ অ্যাভারেজ বিপক্ষে যেতে পারে কিনা। আমার তো মনে হয় ল অফ অ্যাভারেজ প্রথম কাজ করা উচিত রোহিত শর্মার টস জেতার ব্যাপারে, কারণ 14টা টস তিনি হেরেছেন। ল অফ অ্যাভারেজ বলে যদি সত্যি কিছু থেকে থাকে, যেটা ক্রিকেটে একটা মানা হয়, কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই, তাহলে টসটা যেন রোহিত শর্মা ফাইনালে জেতেন, ভারত যেন প্রথমে ব্যাট করে, এবং 4 জন স্পিনারকে যেন নিউজিল্যান্ডের বিরুদ্ধে পরের ইনিংসে লেলিয়ে দেওয়া যায়। এটাই ভারতের জেতার মডেল। যদি রোহিত শর্মা টসটা জিততে পারেন খুব ভালো হয়। তাই ল অফ অ্যাভারেজ সবাই চাইবেন টসে। এরপর যার কথা আসবো, তার নাম শ্রেয়স আইয়ার। তাকে কোথাও মনে হয় যে তিনি সব কিছু করেন, কিন্তু কেন জানি না
তিনি কিছুতেই নজরটা পান না, তার তথাকথিত গ্ল্যামার বয় নন। তাকে শ্রেয়াস আইয়ারের এজেন্ট কে আমি জানি না, কিন্তু এটুকু বলতে পারি তার এজেন্ট যে ভঙ্গিতে তাকে বিপণন করেন সেটা অন্যদের মতো না, হয়তো প্রথাগতভাবে করেন। তাই তিনি কখনো মিডিয়ার কাছে এত ভালো পারফরমেন্সের পরেও কখনো সেভাবে গ্রহণযোগ্য হয়ে উঠতে পারেনি। অথচ তিনি টিমের সেই লোক, মানে আমি কি বলবো, পিকেচুনি বলরামের মধ্যে তিনি হচ্ছেন বলরাম। ওই বলা হতো যে বলরাম হচ্ছে বাড়ি দেখে রাখার সেই লোকটা যে না থাকলে গোটা বাড়ি অন্ধকার হয়ে যায়, কিন্তু সাধারণ সময় তাকে চোখেই পড়ে না। শ্রেয়াস আইয়ারের রানগুলো দেখুন, এমনিতে তো 69 ম্যাচে 48.22 তার অ্যাভারেজ, যথেষ্ট ভালো ওয়ানডে ক্রিকেটে। রান 45, 79, 56, 15, একটা ম্যাচেই 15। কালকেও খুব ক্রুশিয়াল 45 করে গেছেন। বিরাট কোহলির সঙ্গে পার্টনারশিপটা করেছেন। 4 ম্যাচে 195 রান, কিন্তু তাকে ঘিরে সেই অর্থে উচ্ছ্বাস নেই। হয় কোহলি, নয় রোহিত, নয় শুভমন গিল, কেউ এসে প্রচারটা নিয়ে চলে যান, তিনি পড়ে থাকেন অন্ধকারে। অনেকটা শাহিদ কাপুরের মতো বলিউডের, যিনি ভালো ভালো সিনেমা করেন, জব উই মেট করেন, পদ্মাবত করেন, বিভিন্ন ছবি করেন, কিন্তু শাহিদ কাপুরকে ঘিরে সেই ইউফোরিয়াটা নেই। এটাও ঠিক তাই, শ্রেয়াস আইয়ারও পেছনে কিন্তু টিমের কোচ জানেন তার মর্মার্থ কী, এবং তিনি ক্যাপ্টেন জানেন শ্রেয়াস আইয়ার বলতে কি বোঝায়। বলতে বলতে একটা ছোট্ট বিরতির প্রয়োজন হয়ে গেছে, কোথাও যাবেন না। ভারতের সিনিয়র স্টারদের নিয়ে আরও আলোচনা বাকি, দৌড়ে কোথাও যাবেন না, খেতেও যাবেন না, জাস্ট থাকুন প্লিজ। ফিরে এলাম বিরতির পর। আপনাদের মনে হতে পারে যে রোহিত শর্মা নিয়ে কথা বললাম, শ্রেয়াস আইয়ার নিয়ে কথা বললাম, হোয়ার ইজ বিরাট কোহলি? আসলে বিরাট কোহলিকে নিয়ে নতুন করে কি আলোচনা করব? এদিন ওয়াসিম আকরম অনুষ্ঠানে, ডিজিটাল অনুষ্ঠানে জানতে চেয়েছেন যে দিল্লি কা মুন্ডা এই শব্দটার মানে কি, যে বিরাট কোহলিকে বলা হচ্ছে দিল্লি কা মুন্ডা। দিল্লি কা মুন্ডা মানে কি? অজয় জাডেজা বুঝিয়ে দিলেন যে দিল্লি কা মুন্ডা মানে হচ্ছে, মুন্ডা মানে এমন একটা দিল্লির ছেলে যে কেয়ার ফ্রি, বিন্দাস, যার প্রচণ্ড প্রেশারে কিছু আসে যায় না। খুব সুন্দরভাবে এটা বিরাট কোহলিকে এই শব্দবন্ধ দিয়ে বোঝানো যায় যে প্রচণ্ডতম চাপেও যিনি নির্বিকার থাকতে জানেন এবং নিজের লক্ষ্যটা জানেন। কিন্তু যিনি এখনও জানেন না তার নাম শুভমন গিল। মনে করা হচ্ছিল যিনি বিরাট কোহলির লেগেসিটা পরের দিকে বহন করবেন। শুভমন গিল এই টুর্নামেন্টে যথেষ্ট রান আছে, কিন্তু যদি নকআউট স্টেজে দেখেন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফাইনালেও ব্যর্থ, এখানেও ব্যর্থ। নতুন একটা তার ব্যাট স্পন্সর হচ্ছে এমআরএফ। কালকে যে প্লেড অন হলেন দেখলেন বড় করে এমআরএফ স্টিকারটা শোভা পাচ্ছিল, ব্যাটটা ধরেছেন, ব্যাটের কানায় লেগে বল ভেতরে এসেছে। শুভমন গিল অত্যন্ত প্রতিশ্রুতিবান, অনেক টুর্নামেন্টে ভালো খেলেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এখনও সেরম সাফল্য নেই। একটা ব্রিসবেনে সেই কলিযুগে, মাফ করবেন, দাপর যুগে 91 বাদ দিলে সেরম কোনো সাফল্য নেই। আর তারপর এই টুর্নামেন্টে খুব ভালো খেলছেন, পাকিস্তানের সঙ্গে চাপের মুখে ভালো খেলেছেন, কিন্তু মেন ম্যাচে এখনও ভালো খেলেননি। ফাইনালে কিন্তু তার জন্যে একটা রাজদণ্ড নিয়ে দুবাইয়ের ফাইনাল অপেক্ষা করবে। বলতে বলতে একজন কেউ ফোনে আছেন, বলুন বন্ধু, কি বলছেন? হ্যালো, হ্যাঁ বলুন। বলবো? গৌতম দা তো কথা বলছিলেন তো? আমি শুনতে পাচ্ছি, বলুন কুইকলি। হ্যালো, নমস্কার গৌতম দা। হ্যাঁ বলুন। নমস্কার। আমি আপনার একজন ভক্ত, আপনার লেখা অনেক বই আমার বাড়িতে আছে। নমস্কার। হ্যাঁ, আমি বাবলু নন্দী বই, দমদম থেকে। হ্যাঁ বলুন, আপনার প্রশ্নটা কোন গ্রহ করবেন? লাইভ মেম্বার। এখন ব্যাপারটা হচ্ছে, গতকাল যে খেলাটা হলো, আচ্ছা আমাদের জয় শাহ হচ্ছে আইসিসির চেয়ারম্যান, ঠিক আছে তো? হ্যাঁ। এখন যেভাবে কালকে ভারতের সাফল্যে উনি যেভাবে উচ্ছ্বাস প্রকাশ করছিলেন, আইসিসি চেয়ারম্যান হিসেবে এটা কি তার শোভা পাইছিল? এটা ধন্যবাদ, এটা ভালো প্রশ্ন। আমার মনে হয় যে আপনার প্রশ্নের মধ্যেই উত্তরটা লুকিয়ে আছে। আমি এর বেশি আর কিছু বলতে চাই না, আপনার প্রশ্নের মধ্যেই হয়তো উত্তরটা লুকিয়ে রয়েছে। এরপরে যার প্রসঙ্গে যাব তার নাম কেএল রাহুল। আর এই শুভমন গিল বলতে গিয়ে একটা কথা মনে পড়লো, সবাই এত শুভমন গিল নিয়ে উচ্ছ্বসিত যথেষ্ট ন্যায্য কারণে, কিন্তু এভাবে যদি বড় বড় ম্যাচে তার ব্যর্থতা চলে, তাহলে বাংলায় আরও একজন প্রতিশ্রুতিবান, যিনি প্রায় ভারতের দরজা খুলে ফেলেও খুলতে পারছেন না, যার নাম অভিমন্যু ঈশ্বরন। তাহলে কিন্তু শুভমন গিলকে বলা হবে আন্তর্জাতিক ক্রিকেটের অভিমন্যু ঈশ্বরন, যিনি চক্রব্যূহের মধ্যে ঢুকতে পারেন বীরের মতো, সেটা থেকে বেরোনোর রাস্তা করতে পারেন না। আশা করব ফাইনালের পর শুভমন গিলকে নিয়ে এই কথাটা বলতেই হবে না, তিনি চক্রব্যূহ থেকে বেরোবেন এবং কৌরবদের বিনাশ করবেন। আর এর পরে যার কথা বলার তার নাম হচ্ছে লোকেশ রাহুল। একটা খুব সুন্দর ইন্টারেস্টিং ছবি দেখলাম ম্যাচের পরে, লোকেশ রাহুল কথা বলছেন ট্র্যাভিস হেডের সঙ্গে। এই ছবিটা দেখে
19শে নভেম্বর 2023 মনে পড়ে গেল আহমেদাবাদের সেই অভিশপ্ত রাত্রিরে। আমি আর জয়জ্যোতি তখনও প্রেস বক্সে দাঁড়িয়ে রয়েছি এবং সামনে দেখছি ওই যখন প্লেয়ারদের ওই কাস্টমারি সে ম্যাচ শেষে যখন করমর্দন চলছে, সেই সময় ট্র্যাভিস হেডের সামনে দাঁড়িয়ে রয়েছেন লোকেশ রাহুল, কিছুক্ষণ কথাবার্তাও বলছেন। এই দিনও তাই, কি কন্ট্রাস্ট। সেদিন ট্র্যাভিস হেড ছিলেন হিরো, জিতিয়ে দিয়েছিলেন সেঞ্চুরিতে, লোকেশ রাহুল ছিলেন ভিলেন। 107 বলে 66 করেছিলেন, যার মধ্যে মাত্র একটা বাউন্ডারি ছিল। ভারত মাত্র 240-এ থেমে গিয়েছিল। অনেকে বলে লোকেশ রাহুলের মন্থর ব্যাটিংয়ের জন্যে। এদিন তিনি 42 করলেন, তার 6তে ভারত জিতল। ট্র্যাভিস হেড 39 করে আউট হয়ে গেলেন, ম্যাচটা দিয়ে দিলেন বলতে গেলে ভারতকে। আবার তারা মুখোমুখি। ক্রিকেট এমনই একটা মজার খেলা, অনেক কিছুকে মিলিয়ে দেয়। আজ যে রাজা, কাল সে ফকির। বলতে বলতে একটা ছোট্ট বিরতির প্রয়োজন হয়ে গেছে। এটাই লাস্ট ব্রেক, বিশ্বাস করুন, কোথাও যাবেন না, দ্রুত ফেরত আসছে। ফিরে এলাম বিরতির পর। আপনাদের বলেছিলাম বেশি দেরি হবে না। অনেক ফোন আসছে, আমি আপনাদের শুধু একটা কথা বলি, যারা ফোন করছেন তারা কাইন্ডলি প্রশ্নটা বলবেন। যদি আপনারা প্রশ্নটা না বলেন তাহলে কিন্তু লাইন থ্রু করা হবে না। জাস্ট প্রশ্নটা বলবেন, প্রশ্নটা জানাবেন, তারপর নিশ্চয়ই আমি আপনাদের প্রশ্নের উত্তর দেবো। প্রথমেই বলি যে 4 জন স্পিনার ফাইনালে ভারতের ভরসা, তার মধ্যে 1 নম্বর নাম নিশ্চয়ই চক্রবর্তী মশাই। আমরা জানি যে তিনি বাঙালি চক্রবর্তী নন, তিনি তামিলনাড়ুর লোক। তারাও চক্রবর্তী হয়, তামিলরা। সেই চক্রবর্তী, হেমমালিনীর মা যেরকম জয়া চক্রবর্তী ছিলেন, আমরা তখন ছোটোবেলায় মনে করতাম যে হেমমালিনীও বুঝি বাঙালি, কারণ তার মা তো জয়া চক্রবর্তী। ঠিক তাই, তিনি বরুণ চক্রবর্তী। ফিল্মের প্রতি ভীষণ ঝোঁক আছে এবং আমরা তো ভাবছি যে তিনি ভেলকি দেখাবেন ফাইনালে, এত কিছু আশা করছি। কিন্তু তিনি নিজে বলছেন তার জীবনের মেন স্বপ্ন কি জানেন? তিনি ফিল্ম পরিচালনা করতে চান। বরুণ চক্রবর্তীর জীবনের স্বপ্ন নিছক 5 উইকেট নেওয়া নয় চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালে। তার স্বপ্ন আলটিমেটলি একটা সিনেমা পরিচালনা করা, যে সিনেমায় তামিলনাড়ুর বিখ্যাত নায়ক বা দক্ষিণী ছবির বিখ্যাত নায়ক বিজয় যে ছবিতে হিরো হবে। কি মজার। তার সঙ্গে আছেন জাডেজা, আরও একজন স্পিনার, স্যার জাডেজা ধোনির ভাষায়। আমরা জানি যে স্যার জাডেজা কতটা হয় না, আইদার স্যার রবীন্দ্র অথবা স্যার রবীন্দ্র জাডেজা, বাট ওইটাই চলে এসেছে। দুর্দান্ত ফিটনেস, এখনও টি20 আর খেলেন না ইন্টারন্যাশনালি, কিন্তু ফাইনালে আবার যদি রাঙিয়ে দিয়ে যান এবং রাঙিয়ে দিয়ে যদি ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নিয়ে নেন, আশ্চর্য হওয়ার কিছু নেই। আচ্ছা, অক্ষর পটেল, দুর্দান্ত পারফরমেন্স এই টুর্নামেন্টে। অনেকে বলছেন ম্যান অফ দ্য টুর্নামেন্ট, কিন্তু আমার মনে হয় রচিন রবীন্দ্র যা ক্রিকেট খেলছেন, 2টো সেঞ্চুরি করে ফেলেছেন, বোলিংয়ে উইকেট পাচ্ছেন, এবং কেউ বলছেন হোয়াট কান রচিন রবীন্দ্র ডু, এরম জায়গায় চলে গেছে। সেখানে তার প্রতিদ্বন্দ্বী হয়তো বিরাট কোহলি কি হার্দিক পান্ডিয়া বা হয়তো বরুণ চক্রবর্তী, যিনি ম্যাচ জেতাবেন। বলতে বলতে ফোন আছে, বলুন কে বলছেন? আমার নাম তাপন ঘটক। হ্যাঁ বলুন। আমি বলতে চাইছি নিউজিল্যান্ড ফাইনালে উঠলো, খারাপ হলো না ভালো হলো? নিউজিল্যান্ড ফাইনালে উঠে খারাপ হলো না ভালো হলো, এটা খুব ভালো প্রশ্ন। আমার মনে হয় ভারতের একটাই কনফিডেন্স হবে যে ভারত নিউজিল্যান্ডকে হারিয়েছে। দক্ষিণ আফ্রিকা খুব আনসার্টেন টিম, কোন দিন কী খেলবে কেউ জানে না। এত সব প্লেয়াররা আছেন, দুমদাম মেরে দিতেন, এবং আমার মনে হচ্ছিল কোথাও, যেহেতু ওরা টি20 ফাইনালে খুব কম রানে ভারতের কাছে হেরেছিলেন, এবার হয়তো দক্ষিণ আফ্রিকা একটা আক্রোশ নিয়ে ঝাঁপাবে, সেটা ভারতের এগেনস্টে যেতে পারে। নিউজিল্যান্ড ভারতের সমান টিম, কিন্তু যেহেতু বরুণ চক্রবর্তীকে একদম খেলতে পারেনি, কোথাও মনে হচ্ছে ভারতের একটা ক্ষীণ আশা আছে। আমার কোথাও মনে হচ্ছে ফাইনালটা হয়ে দাঁড়াচ্ছে বরুণ চক্রবর্তী ভার্সেস রচিন রবীন্দ্র। যে ওই দিন ভালো খেলবেন, ফাইনালটা তার দিকে যাবে। ভারতের 4 জন স্পিনার, জাডেজার কথা বললাম, অক্ষর প্যাটেলের কথা বললাম, বরুণ চক্রবর্তীর কথা বললাম, ফোর্থ কুলদীপ যাদব, আরও একজন বোলার যিনি আগের দিন উইকেট পাননি বলে অনেকে বলছেন যে তিনি ভালো বল করেননি। কুলদীপ যাদব কিন্তু ম্যাচ উইনার, যে কোনো দিন ম্যাচ ঘুরিয়ে দিতে পারেন। নিউজিল্যান্ডের সঙ্গেই হয়তো দুর্ধর্ষ বোলিং করলেন। ভারত এই 4টে স্পিনারের মডেল নিয়ে ফাইনালে যাচ্ছে, মনে হয় না কোনো চেঞ্জ হবে বলে। ভারতীয় সমর্থকরা একটু আশা পাচ্ছেন। ম্যাট হেনরি ম্যাচের শেষ দিকে আহত হয়ে পড়েন। ম্যাট হেনরি এই টুর্নামেন্টে সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন। ম্যাট হেনরি যদি আহত হয়ে যান, নিউজিল্যান্ড পেস বোলিংয়ের জোরটা অনেকটা কমে যায়, কারণ তিনি কিন্তু 2019-এর ওয়ার্ল্ড কাপ সেমিফাইনালে ভারতকে ভেঙেছিলেন 3 উইকেট 37 রানে নিয়ে। সেই ম্যাট হেনরি যদি অসুস্থ থাকেন, যদিও আমরা দেখলাম পরে উঠে তিনি আবার বল করলেন ম্যাট হেনরি, কাজেই কতটা তিনি ফাইনালে আগে সময় আছে অত সুস্থ হয়ে উঠবেন। কেউ বলবেন যে ম্যাট হেনরি ছাড়া জিতবো কেন, ম্যাট হেনরিকে মাঠে রেখে জিতব। হয়তো ভারত সেরকমই কিছু ভাবছে,
কি হতে পারে ফাইনালে? আমরা দেখেছি ওঝা, জ্যোতিষী, ঝাড়ফুঁক অনেক কিছু করে দক্ষিণ আফ্রিকা কিছুতেই ইন্টারন্যাশনাল ক্রিকেটে কিন্তু তারা যেখানে পৌঁছতে চেয়েছে সেখানে পৌঁছতে পারেনি। রাগবি ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ জেতার পর 95-তে তাদের শীর্ষকর্তা আলী বেকার বলেছিলেন যে আমরা এবার ক্রিকেটটা জিতবো, জিতে ডাবল করব। বারবার চেষ্টা করেছে, বছর পর বছর, হলো না, এবারও হলো না। কিন্তু ভারত বনাম নিউজিল্যান্ড কি হবে? ওই যে বলছি 25 সাল বাদ, 20 সাল বাদ না, 25 সাল বাদ কি হবে দুবাইয়ের মাঠে, এটা নিয়ে অলরেডি জল্পনা শুরু হয়ে গেছে। জাস্ট কিছুক্ষণ আগে, আধ ঘন্টা আগে দক্ষিণ আফ্রিকা হেরে বিদায় নিয়েছে, নিউজিল্যান্ড গেছে ফাইনালে। তারপর থেকে জল্পনা শুরু হয়ে গেছে ম্যান টু ম্যান, হেড টু হেড, কারা এগিয়ে, ভারত না নিউজিল্যান্ড? ফর্মের বিচারে কিন্তু ভারত এগিয়ে। আবার বলছি, রচিন রবীন্দ্রকে যদি হিসেব থেকে একটু কমিয়ে রাখা যায়, এমনকি হিসেবে রাখাও যায়, ভারত কিন্তু এগিয়ে। তাহলে কি রোহিত শর্মার হাতে উঠবে চ্যাম্পিয়ন্স ট্রফি? রোহিতই কি হবেন ফাইনালের নায়ক, নাকি না এই ফাইনাল তাকে, এই কাঁটাতারের বেড়া তাকে বিঁধবে খুব খারাপভাবে? কি হবে আমরা দেখবো। এই নিয়ে আরও অনুষ্ঠানও করবো ফাইনালের আগে। আপাতত আজকে রাত্রির মতো চলি। 1xBet নিবেদিত স্টেডিয়াম বুলেটিন থেকে আবার মনে করিয়ে দিই আপনাদের, 25 সাল বাদ রোববার অভিনীত হতে যাচ্ছে। অবশ্যই দেখবেন, থাকবেন আমাদের সঙ্গে। আজকের মতো এলাম, শুভরাত্রি।